সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। রাজবাড়ী সরকারি কলেজের আইসিটি বিভাগের পক্ষ থেকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। তাহলে আজকের আমরা আইসিটি বিষয়ের চতুর্থ ক্লাস নিব, অর্থাৎ আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের আমি 3টি ক্লাস আগে নিয়েছি তোমাদের সাথে। আজকের ক্লাসের মাধ্যমে আমরা প্রথম অধ্যায়ের আলোচনা শেষ করব। তাহলে চলো মূল আলোচনায় চলে যাই। সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের মূল আলোচনা। তাহলে আমরা আগে দেখে নিব যে আজকে আমরা আসলে কোথায় কি বিষয়ে আলোচনা করব। আইসিটি বিষয়ে আমরা আজকে আলোচনা করব ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে নৈতিকতা। আজকে আমরা 3টি বিষয় নিয়ে আলোচনা করব: ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর আইসিটি ব্যবহারের ক্ষেত্রে যে নৈতিকতা। এই 3টি বিষয় আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা একটি একটি করে আলোচনা শুরু করব। তাহলে সবাই কিছু আমরা ইমেজ দেখে নেই। তোমরা ইমেজগুলো দেখো এবং এটা দেখে অনুমান করার চেষ্টা করো যে আসলে আমরা কি আলোচনা করতে যাচ্ছি আজকে। এই ইমেজগুলো দেখে তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারছো যে আমরা ক্ষুদ্রতম কোনো বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রযুক্তি যে অনেক বিষয়গুলোকে ক্ষুদ্র পরিসরে নিয়ে গেছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। দেখো, এখানে ছোট্ট একটি আঙ্গুলের উপর ছোট্ট একটি মশা আকৃতির মতো মনে হচ্ছে, আসলে এটি কিন্তু মশা নয়, এটি একটি রোবট। এটি রোবট, বুঝতেই পারছো যে তার সামনে সেন্সর আছে, পাখনা আছে, আর অনেক কিছু আছে, দেখতে ঠিক মশার মতো। তার মানে হচ্ছে সে গোয়েন্দা রোবট। অর্থাৎ প্রযুক্তি ডিভাইসগুলোকে আরো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিসরে নিয়ে যাচ্ছে, যেটা দিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা আসলে কি আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ আজকে আমাদের আলোচনার প্রথম অংশই রয়েছে ন্যানো টেকনোলজি। আজকে আমরা যে আলোচনা করব সেই আলোচনা থেকে কি কি শিখব সেটা এক নজরে দেখে নেই, অর্থাৎ আমাদের শিখন ফল কি হবে। আমরা ন্যানো টেকনোলজি সম্পর্কে জানবো এবং তার গবেষণার ক্ষেত্র বা ব্যবহারের জায়গা যেটা জানবো। তারপরে আমরা দেখব জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও তার ব্যবহার। এর পরের অংশে আমরা আলোচনা করব নৈতিকতা এবং প্রযুক্তি ব্যবহারের সাথে নৈতিকতার যে সম্পর্ক, বা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের আচার আচরণের যে বহিঃপ্রকাশ সেটা কেমন হওয়া দরকার, সেই বিষয়গুলো আজকে আমাদের আলোচ্য সূচি। তাহলে প্রথমেই আমরা যেটি আলোচনা করব সেটিকে আমরা বলছি ন্যানো টেকনোলজি। আমি তোমাদেরকে কিছু ইমেজ দেখিয়েছি, যে ইমেজগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা আসলে ন্যানো টেকনোলজি নিয়ে কথা বলবো। গ্রিক শব্দ ন্যানো, যেটা আসলে ন্যানোস থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হচ্ছে জাদুকরী ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্র আকৃতির প্রাণী। অর্থাৎ খুব ক্ষুদ্র আকৃতি হবে এবং যেটি হবে অস্বাভাবিক ক্ষমতার অধিকারী, সেটিকে আসলে ন্যানো আমরা বলছি। এবং তার সাথে টেকনোলজি শব্দটি যোগ হয়ে সেটি হয়ে গেছে একদম মানুষের তৈরি ক্ষুদ্রতম ডিভাইস, যেটি অত্যন্ত ক্ষমতা সম্পন্ন, অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত কার্যকর অনেক ক্ষেত্রে। তাহলে সেই ন্যানো টেকনোলজি বোঝার আগে আমাদেরকে দেখে নিতে হবে ন্যানোমিটার আসলে পরিমাপের একক। এই ন্যানো শব্দটার ব্যাখ্যা যদি আমরা করি যে সেটি কত ছোট, কিন্তু কত ছোট, সেই ব্যাখ্যাতে যদি আমরা যাই তাহলে আমরা প্রথমে দেখে নিব। দেখো, আমি বলছি 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় ন্যানোমিটার। অর্থাৎ 1 মিটার মানে 3 ফুট। এই 3 ফুটের 100 কোটি ভাগের 1 ভাগকে আমরা বলছি ন্যানোমিটার, যা মানুষের চুলের যে ব্যাস তার 80,000 ভাগের 1 ভাগ। মানুষের চুলের যে ব্যাস, সেই ব্যাসের 80,000 ভাগের 1 ভাগ। এই ন্যানোমিটার স্কেলের সাথে যেই সমস্ত প্রযুক্তি সম্পর্কিত সেগুলোকে আমরা বলছি ন্যানো টেকনোলজি। তাহলে প্রথমে আমরা বুঝতে পারছি যে ন্যানো
এতই ছোট, ন্যানো শব্দের অর্থ এতই ছোট যা একটি পরিমাপের একক, সেটি মানুষের চুলের ব্যাসের ৮০,০০০ ভাগের ১ ভাগ। আর সেটির সাথে যখন প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে কোনো কিছু তৈরি করা হচ্ছে, সেটিকে আমরা বলছি ন্যানো টেকনোলজি। ন্যানো প্রযুক্তি পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা, অর্থাৎ পদার্থকে খুবই ক্ষুদ্র পরিসরে যে নিয়ন্ত্রণ করার বিদ্যা, সেটিকে আমরা বলছি ন্যানো প্রযুক্তি। তোমরা দেখতে পাচ্ছ যে 1958 সালের 29 জানুয়ারি রিচার্ড ফাইনম্যান সর্বপ্রথম ন্যানো প্রযুক্তির ধারণা দেন, এবং এই রিচার্ড ফাইনম্যানকে ন্যানো টেকনোলজির জনক বলা হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি 89 সালে আইবিএম যে কোম্পানি আছে, তারা তাদের যে লোগো সেটি তৈরি করে 35টি জেনন অণুর মাধ্যমে। ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বা বস্তু সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। অর্থাৎ ন্যানো প্রযুক্তি এমন এক ধরনের প্রযুক্তি যেটিকে বলা হচ্ছে আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি। আর তোমরা বুঝতেই পারছ, যেখানে আমরা বারবার বলছি ন্যানো মানে হচ্ছে খুবই ক্ষুদ্র, সেই ক্ষুদ্র কেমন, আমরা বলছি মানুষের চুলের যে ব্যাস তার ৮০,০০০ ভাগের ১ ভাগের সমান। তো সেই প্রযুক্তি, অর্থাৎ পদার্থকে অত ক্ষুদ্র পরিসরে নিয়ে সেটি নিয়ন্ত্রণ করার যে কৌশল, সেটিকে আমরা বলছি ন্যানো টেকনোলজি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত মিলিমিটার স্কেলে যন্ত্রপাতি আসলে মাপা হতো, অর্থাৎ পরিমাপের একক ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মিলিমিটার। পরবর্তীতে আমরা দেখলাম প্রযুক্তিতে যে ট্রানজিস্টরের আবিষ্কার বা সেমিকন্ডাক্টর যাত্রা শুরু করলে সেটি মাইক্রো টেকনোলজিতে আসলে পরিবর্তিত হয়। তোমরা বুঝতে পারছো যে পরিমাপের যে একক সেটি প্রথমে যা ছিল, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা হচ্ছে যন্ত্রপাতি মাপার ক্ষেত্রে মিলিমিটারের একক ব্যবহার শুরু হয়। সেই মিলিমিটারের এককের পরে আমরা যখন দেখতে পারি যে ট্রানজিস্টর বা সেমিকন্ডাক্টর, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো যখন আবিষ্কৃত হয়ে যায়, তখন সেটি মাইক্রো টেকনোলজিতে পরিণত হয়। আর মাইক্রো টেকনোলজি পরবর্তীতে ন্যানো টেকনোলজির দিকে আমাদেরকে নিয়ে গেছে। আর এই ন্যানো টেকনোলজি যে পদ্ধতি, সেখানে দুই ধরনের পদ্ধতি, অর্থাৎ দুইটি পদ্ধতিতে এই প্রযুক্তিকে আরো সমৃদ্ধ করা হয়েছে। একটি হচ্ছে বটম আপ পদ্ধতি, বটম মানে নিচ, আপ মানে উপর। তোমরা বুঝতে পারছো যে উপর নিচে থেকে উপরের দিকে, অর্থাৎ ন্যানো ডিভাইস বা উপকরণগুলো আণবিক স্বীকৃতির নীতির উপর ভিত্তি করে আণবিক উপাদান দ্বারা তৈরি করা হয়। অর্থাৎ আণবিক শক্তি আর আণবিক নীতি, এই দুইটার সমন্বয় যেটা তৈরি হয়, সেই জিনিসটা আসলে আমরা যদি সহজ করে বলি, তাহলে এই পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোট জিনিস দিয়ে বড় জিনিস তৈরি করা হয়। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো একসাথে দিয়ে সেটি দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা হচ্ছে। অর্থাৎ ন্যানো প্রযুক্তি দুইটি পদ্ধতিতে ব্যবহৃত হয়। তার একটি হচ্ছে ছোট ছোট জিনিস দিয়ে বড় জিনিস তৈরি করা, তাহলে বুঝতে পারছো। অন্যটা হবে বিপরীতটা, অর্থাৎ বড় জিনিসকে কেটে ছোট ছোট করা। তাহলে ন্যানো পদ্ধতি, ন্যানো টেকনোলজি দুইটি পদ্ধতিতে কাজ করে। একটি হচ্ছে ছোট ছোট জিনিস, সেই ছোট ছোট জিনিস যেটা আণবিক স্বীকৃতির নীতির উপর ভিত্তি করে আণবিক উপাদান দিয়ে, অর্থাৎ খুব ক্ষুদ্র পর্যায়ের উপাদান দিয়ে তৈরি হয়, এবং ছোট ছোট জিনিস একসাথে করে একটি বড় জিনিস তৈরি করা হয়। আবার বিপরীতটা আমরা দেখতে পাচ্ছি টপ ডাউন পদ্ধতি, যেটা সেটা বড় জিনিসকে কেটে ছোট ছোট ক্ষুদ্র আকারে করে, সেটাও কিন্তু একই কথা, যে নিয়ন্ত্রণ আণবিক, খেয়াল করছো তোমরা যে আণবিক স্বীকৃতি এবং আণবিক উপাদানের যে নিয়ন্ত্রণ নীতি, সেটার উপর ভিত্তি করে হচ্ছে। ন্যানো প্রযুক্তির প্রয়োগ ক্ষেত্র, আমরা প্রয়োগগুলো দেখব। কম্পিউটারের হার্ডওয়্যার তৈরির ক্ষেত্রে তোমরা জানো যে প্রথম কম্পিউটারটা ছিল এক রোমের সমান। এখন কম্পিউটারগুলো হয়ে গেছে পাম টপ, অর্থাৎ মানুষের হাতের তালুতে। তোমার কাছে যে স্মার্টফোনটি রয়েছে সেটির মধ্যে কিন্তু এখন একটি ল্যাপটপের বৈশিষ্ট্যও থাকতে পারে। অর্থাৎ ছোট কম্পিউটার মানুষের হাতের তালুতে পৌঁছে গেছে। অর্থাৎ হার্ডওয়্যারকে ছোট করে ছোট্ট আকারে উচ্চ ক্ষমতা সম্পন্ন, বেশি কার্যকরী, দ্রুত কার্যকর এরকমের ডিভাইস তৈরি করা হচ্ছে।
অর্থাৎ এখন যে প্রসেসরগুলো বাজারে আছে সেটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সেটি আগের চেয়ে অনেক বেশি কার্যকর, আগের চেয়ে অনেক বেশি সাইজে ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকমের আরো অনেক ক্ষেত্রে এই প্রযুক্তির, ন্যানো প্রযুক্তির ব্যবহার। ন্যানো রোবট আমি তোমাদেরকে দেখিয়েছি কিছু ইমেজ, যেটি দেখে বুঝতে পারছো যে এতই সূক্ষ্ম, আমি যে রুমে বসে ক্লাস নিচ্ছি এই রুমে কোনো একটি গোয়েন্দা রোবট আমাকে দেখতে পারে যে আমি আসলে কি ক্লাস নিচ্ছি, অথবা আমি এখানে অন্য কিছু করছি কিনা। কোনো গভর্নমেন্ট যদি চায় বা কোনো দেশ যদি চায় অন্য দেশে তার নজরদারি এভাবে করতে পারে একদম ন্যানো রোবটের মাধ্যমে, অর্থাৎ সে প্রযুক্তির মাধ্যমে অন্য দেশের উপরে নজরদারিও করতে পারছে খুব ক্ষুদ্রতম একটি ডিভাইস দিয়ে, যেটিকে কেউ সহজে আইডেন্টিফাই করতে পারছে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক যন্ত্রপাতি, জ্বালানি, প্যাকেজিং ও প্রলেপ তৈরির ক্ষেত্রে, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরির ক্ষেত্রে, খেলাধুলার সামগ্রী তৈরির ক্ষেত্রে। তোমরা দেখতে পাচ্ছ অনেক ক্ষেত্রে আমরা জানি যে বাতাস পরিশোধনের ক্ষেত্রেও সেটি ব্যবহৃত হয়ে থাকে। আসলে ন্যানো টেকনোলজি এখন আমাদেরকে অনেক বিষয়ে অনেক বেশি সমৃদ্ধ পর্যায়ে নিয়ে গেছে, অর্থাৎ অনেক খাতকেই খুব সমৃদ্ধ করেছে এই ন্যানো টেকনোলজি। ওষুধ তৈরি, তোমরা জানো যে ন্যানো টেকনোলজি ওষুধের ক্ষেত্রে বড় ধরনের একটা প্রভাব ফেলেছে। এখানে আমাদের ছোট একটা ভিডিও আছে, আমরা ভিডিওটি দেখে নিব। Researchers are actively pursuing many ways in which nanotechnology can greatly improve cancer diagnosis and cancer treatment. Diagnosing and treating cancer can be a challenge because tumors can hide anywhere in the body, and anti-cancer treatments like chemotherapy and radiation affect normal tissues, not just cancer cells, causing side effects. Nanotechnology is a revolutionary new approach to cancer that's showing great promise. Thousand of them would fit on a single human hair. Nanoparticles can be administered to patients intravenously. They easily float through the bloodstream, seeking out cancer cells wherever they may be hiding. Some nanotechnology is designed to seek out cancer cells and attach to them, using specialized receptors which bind to the tumor selectively. Once bound to the tumor, the nanoparticles send out signals that tell doctors where it's located. This can help accurately visualize tumors that would not show up on conventional medical scans. Other nanotechnology is designed not only to find the cancer cells, but to kill them selectively using specific receptors that attach only to the tumor without injuring nearby normal tissues. With time, the nanoparticles are completely eliminated from the body. These are just two applications of nanotechnology for treating cancer. Seidman Cancer Center researchers are investigating many other nanotechnology applications against cancer. তোমরা দেখতেই পাচ্ছ আসলে ন্যানো টেকনোলজি কিভাবে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ ক্ষুদ্র একটি ডিভাইস মানুষের শরীরের আক্রান্ত টিস্যুগুলোতে প্রবেশ করছে এবং সেখানে জমা থাকা যে কোষগুলো, অ্যাবনর্মাল কোষগুলোকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে পরে শরীর থেকে বের করে দিচ্ছে। এই প্রক্রিয়াতে ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। এবং ভবিষ্যৎ ন্যানো টেকনোলজি কেমন হবে আমরা সেটি দেখে নেই, অর্থাৎ আগামী দিনের যে ন্যানো টেকনোলজি হবে একটি ডিভাইসের মাধ্যমে সকল কিছুই করা যাবে। তোমরা সেই অল্প ক্ষুদ্র পরিসরের একটি ভিডিও আমরা দেখে নেব।
এবারে আমরা দেখব ন্যানো প্রযুক্তির অসুবিধা এবং সুবিধাগুলো। সুবিধা অলরেডি তোমরা দেখে ফেলেছো যে এটি উৎপাদিত যে বস্তু সেটি হবে খুবই মজবুত, খুবই টেকসই, আকারে ছোট ও অনেক হালকা। তোমরা যে ভিডিওটি দেখলা সেখানে দেখতেই পেয়েছো যে ছোট্ট একটি ডিভাইস যে কোনো একজন মানুষকে ঘুম থেকে জাগিয়ে দিচ্ছে, সারাদিনের অফিসের ক্ষেত্রে সে লোকেশন দেখিয়ে দিচ্ছে, সেখানে সে তার অফিসের কাজ করছে এবং কারোর সাথে কোথায় দেখা করছে সেখানে একসাথে ভিডিও দেখছে এবং সবকিছু সে ছোট্ট একটি ডিভাইসের মাধ্যমে করছে। সেই ডিভাইসটি সে আবার ভাঁজ করে তার হাতে ঘড়ি হিসাবে ব্যবহার করতে পারছে। আসলে খুবই ছোট, খুবই পাতলা এবং খুবই বেশি মজবুত এবং খুবই বেশি কার্যকর। এটাই হচ্ছে ন্যানো প্রযুক্তির সুবিধা। অসুবিধাগুলো কি কি হতে পারে সবাই একটু খেয়াল করো। গবেষণা ও প্রয়োগের ক্ষেত্রে খুবই ব্যয়বহুল। তোমরা দেখতেই পাচ্ছ যে জিনিসটি খুবই ছোট হবে, অর্থাৎ এটি খুব ব্যয়বহুল। ভবিষ্যতে হয়তো ব্যয় কমতে পারে, কিন্তু বর্তমান সময়ে অনেক ব্যয়বহুল। ন্যানো প্রযুক্তির মাধ্যমে মারাত্মক যুদ্ধাস্ত্র তৈরি করা আসলে সম্ভব হচ্ছে এবং অনেক উন্নত দেশ এই প্রযুক্তিকে অস্ত্র তৈরির ক্ষেত্রে ব্যবহার শুরু করে দিয়েছে। তোমরা জানো যে এখন যে যুদ্ধ হচ্ছে অনেক দেশগুলোতে, আমরা যে দেখি এক দেশের সাথে অন্য দেশের যুদ্ধ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি রোবট বিমান ব্যবহার করছে, অর্থাৎ রোবট যেটা তৈরি করছে সেই বিমানটি হচ্ছে পাইলট ছাড়া যে বিমান, সেই বিমান দিয়ে তারা যুদ্ধ করছে। বর্তমানে আমরা দেখছি তুরস্ক এটি খুব বেশি ব্যবহার করতেছে, তাদের এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা যে বিমান সেটিকে তারা ব্যবহার করছে। যাই হোক, এর অসুবিধাগুলো তোমরা বুঝতেই পারছো যে মানুষের শরীরের জন্য অনেক ক্ষেত্রে ক্ষতিকর এবং অনেক পেশার মানুষ, অর্থাৎ যারা অদক্ষ, এই প্রযুক্তি সেই পেশাগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে নিবে, অর্থাৎ অদক্ষরা কর্মহীন হয়ে যাবে। এটিও একটি অসুবিধা। এরপরে আমরা আলোচনা করব জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তোমরা জানো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ প্রতিটি জীবদেহে অসংখ্য অতি ক্ষুদ্র যে কোষ রয়েছে, তোমরা এখানে যে ইমেজটি দেখতে পাচ্ছ সেই ইমেজটি দেখে তোমরা একটু আন্দাজ করো যে আসলে আমরা কি বলতে চাচ্ছি। দেখো, এখানে একটি গাছের পাতার উপরে আমরা ইমেজটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেখানে বলছি এর মধ্যে কি কি আছে। দেখো, সেলের মধ্যে আমরা যদি আবার ব্যাখ্যা করি তাহলে এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোম আছে এবং নিউক্লিয়াস আছে। এই যে লাল দেখতে পাচ্ছ ক্রস চিহ্নের মতো, এটিকে আমরা বলছি হচ্ছে ক্রোমোজোম, আর পাশে যে অংশটি আছে সেটিকে আমরা বলছি নিউক্লিয়াস। এই ক্রোমোজোমের মধ্যে দেখো, এখানে আমরা ক্রোমোজোমটাকে আবার এইভাবে দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোমের মধ্যে তাহলে আমরা জিনকে পাচ্ছি এবং ডিএনএ কে পাচ্ছি। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ আছে সেটার মধ্যে আমরা জিনকে পাবো, আর জিনকে আমরা বলছি হচ্ছে বংশগতির ধারক। অর্থাৎ মানুষের শরীরে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম আমরা দেখলাম, সেই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ আছে, এই ডিএনএর ভেতর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেটা সেই প্রাণীর জীবের বৈশিষ্ট্য বহন করে। অর্থাৎ এটি যেই প্রাণীর ডিএনএ সেই প্রাণীর বৈশিষ্ট্য বহন করে। তাহলে জিন হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে জিনটা রয়েছে ডিএনএর মধ্যে। একটি ক্রোমোজোমে অসংখ্য জিন থাকতে পারে। মানব দেহে 20 থেকে 30 হাজারের মতো জিন রয়েছে। অর্থাৎ ডিএনএর মধ্যে যে জিন, যেটি দিয়ে মানুষের বৈশিষ্ট্য বা কোনো প্রাণীর বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেটি সংখ্যা অনেক বেশি। মানুষের ক্ষেত্রে 20 থেকে 30 হাজার। আর এক সেট জিনকে আমরা একসাথে বলছি হচ্ছে জিনোম। অর্থাৎ দুইটা জিন যেটাকে একসাথে আমরা বলছি এক সেট, সেটিকে বলছি হচ্ছে জিনোম। আর জিনোম সিকোয়েন্স দিয়ে বোঝার হচ্ছে কোষের সম্পূর্ণ ডিএনএর বিন্যাসক্রম। অর্থাৎ কোষের বিন্যাসক্রমটা কেমন আছে সেটি জিনোম দিয়েই বোঝা যায়। জিনোম যত দীর্ঘ হবে তার ধারণ করা তথ্য তত বেশি হবে। জিনোমের উপর নির্ভর করে ওই প্রাণীর বা উদ্ভিদের বৈশিষ্ট্য কেমন হবে, অর্থাৎ কার বৈশিষ্ট্য কেমন হবে সেটি জিনোমের উপর নির্ধারণ করে। প্রাণী বা উদ্ভিদের যে ক্ষুদ্রতম একক, আমরা সেটাকে আবার যদি যে কথাগুলো আমি বললাম সেটিকে যদি আবার ক্ষুদ্রতম পরিসরে দেখাই, তাহলে দেখো ক্ষুদ্রতম একক বা অংশটাকে আমরা বলছি সেল বা কোষ। কোষের মধ্যে আছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভিতরে বিশেষ করে পেঁচানো যে
ইমেজটা তোমরা দেখেছো সেটিকে আমরা বলছি ক্রোমোজোম। ক্রস চিহ্নের মতো যেটি দেখেছো সেটিকে আমরা বলছি ক্রোমোজোম। আর ক্রোমোজোম জীবনের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে থাকে। ক্রোমোজোমের মধ্যে আবার চেনের মতো পেঁচানো বিষয়, যেটাকে আমরা তোমরা দেখানোর চেষ্টা করেছি যে ডিএনএটা কেমন হবে, পেঁচানো ছিল, দেখতে পাচ্ছ যে পেঁচানো ছিল, আমরা সামনেও আবার দেখাবো, সেটাকে আমরা বলছি ডিএনএ। আর এই ডিএনএর অনেক অংশে ভাগ করা থাকে, একটি নির্দিষ্ট অংশকে বলা হয় জিন। আমার মনে হয় তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছো যে কোষের ক্ষুদ্রতম অংশ যেখানে আমরা পাচ্ছি হচ্ছে ক্রোমোজোম, আর নিউক্লিয়াস আছে যেখানে, সেই ক্রোমোজোমের মধ্যে আমরা পাচ্ছি ডিএনএ, ডিএনএ এর মধ্যে আমরা পাচ্ছি জিন। আর মানব শরীরে 20 থেকে 30,000 জিন রয়েছে, যেখানে আমরা দুইটি জিনকে একসাথে বলছি জিনোম, অর্থাৎ দুইটি জিন বা এক জোড়া জিনকে একসাথে আমরা বলছি জিনোম। কোন জীবকোষ থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ, অর্থাৎ যে ডিএনএ এর মধ্যে যে জিনটি রয়েছে সেটিকে খণ্ড করে বা পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের যে কৌশল, সেই কৌশলটিকে আমরা বলছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আমি তোমাদেরকে ডিএনএ এর যে ইমেজটি দেখিয়েছি সেই ইমেজের মধ্য থেকে আমরা আবার দেখাবো একটি অংশ, অর্থাৎ জিনের একটি অংশ কেটে অন্য কোনো ডিএনএ জিনের মধ্যে প্রতিস্থাপন করাকেই আমরা বলছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে আমরা অনেক ক্ষেত্রে জেনেটিক মডিফিকেশনও বলে থাকি। জেনেটিক মডিফিকেশন অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও এটাও বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ 1972 সালের একটি রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করা হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি ল্যামডা ভাইরাস অর্থাৎ SB421, এটা দিয়ে একটি বানরের ক্ষেত্রে ল্যামডা ভাইরাসের এটা প্রতিস্থাপন করা হয়। রিকম্বিনেন্ট মানে হচ্ছে প্রতিস্থাপিত বা সংশোধিত ডিএনএ। 1973 সালে সর্বপ্রথম জেনেটিক ট্রান্সজেনিক জীব তৈরি করেন হার্বার্ট বয়ার। ট্রান্সজেনিক অর্থাৎ এক জিন অন্য কোনো জীবের জিনের মধ্যে প্রতিস্থাপিত হয়েছে, এটাকে আমরা বলছি ট্রান্সজেনিক। ট্রান্সজেনিক অর্থাৎ সর্বপ্রথম যেটি তৈরি হয় সেটিকে আমরা বলছি একটি ইঁদুর, অর্থাৎ ট্রান্সজেনিক ইঁদুর তৈরি করা হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 1976 সালে হার্বার্ট বয়ার এবং রবার্ট সোয়ানসন প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি অর্থাৎ জেনটেক প্রতিষ্ঠা করে এবং পরবর্তীতে তারা ইনসুলিন আবিষ্কার করে। অর্থাৎ প্রথম যে জেনেটিক কোম্পানি সেটি প্রতিষ্ঠিত হয় 1976 সালে এবং সেটি পরবর্তীতে ইনসুলিন অর্থাৎ মানুষের ডায়াবেটিক্সের ক্ষেত্রে যে ইনসুলিন নিতে হয় সেটি তারা আবিষ্কার করে। এবারে আমরা দেখব রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ, অর্থাৎ কিভাবে জিনের মধ্যে ডিএনএ এর মধ্যে জিনকে পরিবর্তন করা যায়, অর্থাৎ ডিএনএ এর মধ্যে জিনের কোন অংশটুকু কেটে কিভাবে কোথায় নিয়ে সেটার সাথে সেট করা যায় সেটি আমরা দেখব। তাহলে এই কাজটি করতে গেলে আমাদেরকে প্রথমে ডিএনএ নির্বাচন করতে হবে, অর্থাৎ আমরা ঠিক কোন ডিএনএটা এক্ষেত্রে নিব যেটির উপর আমরা এই প্রযুক্তি ব্যবহার করব। অর্থাৎ ডিএনএটা এরকমের এই জায়গা থেকে আমাদেরকে নির্ধারণ করতে হবে ঠিক আমরা কোন অংশটুকু নিব। এরপরে আমরা বলছি ডিএনএ এর বাহক নির্বাচন, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এই ইমেজটি যেখান থেকে বলা হচ্ছে বাহক, অর্থাৎ আমরা যে জিনের ঠিক ডিএনএ এর মধ্যে যে জিন সেই জিনের কোন অংশটুকু কাটবো সেটিকে চিন্তা করা হচ্ছে যেটি কোন জায়গা থেকে কোনটুকু প্রতিস্থাপনের জন্য আমরা নিব। এরপরে বলা হচ্ছে সেটিকে কর্তন করা বা কাটা, অর্থাৎ সেটি আমরা এখন কাটবো, কাটার পর অন্য জায়গায় নেব। কর্তনকৃত ডিএনএ, এখানে এই ইমেজটি দেখলে তোমরা বুঝতে পারছো যে খেয়াল করো এখানে সিলেক্ট করা হয়েছে একটি ডিএনএ, যেই ডিএনএ থেকে আগে নির্বাচন করা হলো, তারপর কোন অংশটুকু নিব সেটিকে ফিক্সড করা হলো, তারপর সেটি এখান থেকে কাটা হলো। কাটার জন্য একটি নির্দিষ্ট কেসি রয়েছে যেটি দিয়ে কাটা যাবে, অন্য কোনো নর্মাল কেসি নয়, অর্থাৎ এর জন্য স্পেশাল কেসি রয়েছে যেটি দিয়ে কাটা যাবে। এবং অন্য একটি জিনের ক্ষেত্রে সেই কর্তনকৃত জিনটাকে এখানে প্রতিস্থাপন করা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এটির কালার আর এটির কালার এক, মাঝখানে দুটিকে ভিন্ন করে এই মাঝের অংশটা এখানে প্রতিস্থাপন করা হয়েছে। অর্থাৎ
অর্থাৎ কর্তনকৃত যে ডিএনএ সেটি ওইখানে প্রতিস্থাপিত হয়েছে। এরপর দেখবো যে আমরা প্রতিস্থাপনের পর পোষক দেহ অর্থাৎ যেখানে সেটিকে দেওয়া হলো সেখানে স্থানান্তরের পরে কেমন হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ওরা এখানে আসবে, সেও এখানে আসবে, আসার পরে দুজনের যে একসাথে হয়ে যে পরিবর্তন সেটি অর্থাৎ সংখ্যা বাড়বে। অর্থাৎ এরপরে আমরা যেটা দেখব সংখ্যা হচ্ছে বৃদ্ধি পাবে, অর্থাৎ এর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আসলে কি পরিবর্তন হলো সেটি মূল্যায়ন করাও যাবে। এরপরে আমরা দেখব জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোথায় কোথায় ব্যবহার করা যায় বা কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে আমরা সেটি দেখব। এখানে ছোট্ট একটি ভিডিও আছে, আমরা দেখে নিই। ইনসুলিন তৈরি। মানবদেহের ইনসুলিন তৈরির জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় সুফল। ইনসুলিন ডায়াবেটিস রোগের চিকিৎসায় প্রয়োজন হয়। উন্নত মানের ফসল উৎপাদন। ফসল উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, যেমন সয়াবিন, ভুট্টা, তুলা, তেলবীজ, টমেটো, পেঁপে ইত্যাদি জিন বৈশিষ্ট্য পরিবর্তন করে এগুলোর উৎপাদন বৃদ্ধি, পোকামাকড় ও অন্যান্য উদ্ভিদনাশক ছত্রাক ও ভাইরাস প্রতিরোধ করা যাচ্ছে। জেনেটিক্যালি পরিবর্তিত ফসল অধিক খরা ও ঠান্ডা সহ্য করতে পারে। রোগের চিকিৎসা। জিন থেরাপির মাধ্যমে রোগের চিকিৎসা এবং ত্রুটিপূর্ণ মানুষের জিন পরিবর্তন করে সুস্থ করে তোলা যায়। ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন। নির্দিষ্ট জিনের ক্লোনিং দ্বারা নতুন অনেক ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন করা হয়। হরমোন তৈরি। শিল্পজাত ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত হিউম্যান গ্রোথ হরমোন বামনত্ব, পেটে রোধ করে এবং পোড়া ত্বক, ফেটে যাওয়া হাড় এবং খাদ্যনালীর আলসারের চিকিৎসায় ব্যবহৃত হয়। ভাইরাস নাশক। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি ইন্টারফেরন মানব কোষ থেকে নিঃসৃত এক ভাইরাস নাশক অ্যান্টিভাইরাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। টিকা জ্বালানি তৈরি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে জৈব কারখানায় প্রচুর পরিমাণে প্রোটিন ও এনজাইম উৎপাদন করা যায়। মৎস্য উন্নয়ন করার জন্য জেনেটিক ত্রুটি সমূহ নির্ণয় করার জন্য। রস। আমাদের দেশেও এই প্রযুক্তির উপর তোমরা জানো যে বাংলাদেশে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটি ব্যবহার করে ধান গবেষণা ইনস্টিটিউট আমাদের দেশে অসংখ্য জাতের উন্নত জাতের ধান বীজ উৎপাদন করেছে। শুধু তাই নয়, তোমরা জানো যে এই ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত পার্পল কালার অর্থাৎ বেগুনি রঙের এক ধরনের উপসী ধান দেশে ও বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি পাটের যে জিনোম সিকোয়েন্স আবিষ্কার করা হয়েছে সেখানেও তোমরা দেখতে পাচ্ছ যে এটি বাংলাদেশের যে হারানো ঐতিহ্য সেটি আমরা ফিরে পেতে যাচ্ছি খুব অল্প সময়ে। এরপরে ভুট্টা, ধান, তুলা, টমেটো, পেঁপে ইত্যাদি বিষয়ের উপরেও করা হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে এখানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা যে সুবিধাগুলো দেখলাম এর পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। তোমরা জানো যে তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে জীব বৈচিত্র্য হ্রাসের কারণে জীব জগতে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হতে পারে। অনৈতিক বা অযাচিতভাবে জিনের যে স্থানান্তর, মানবদেহে প্রয়োগযোগ্য অ্যান্টিবায়োটিক ওষুধের কার্যকারিতা হ্রাস ও অ্যালার্জির উদ্ভব কিংবা ভয়াবহ ও জীব বিধ্বংসী প্রজাতি বা ভাইরাস উদ্ভবের আশঙ্কা রয়েছে। অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যেমন সুবিধা রয়েছে, যেই সুবিধা দিয়ে বিভিন্ন দেশ তার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে এবং ব্যবসার ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহার করছে অনেক ক্ষেত্রে,
আর পাশাপাশি এর জন্য সারা পৃথিবীর মানুষের জন্য দুঃসংবাদও রয়েছে, যেটি আমি তোমাদেরকে বললাম। এরপরে আমরা দেখব আইসিটি ও নৈতিকতা। আইসিটি ও নৈতিকতা অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যে নৈতিকতা, সেটি আমরা আলোচনা করব। নৈতিকতা হচ্ছে, তোমরা জানো যে ভালো আর খারাপ দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় হচ্ছে নৈতিকতা দিয়ে। তাহলে এই নৈতিকতা অর্থাৎ তুমি প্রযুক্তিটা ইউজ করবা, সুবিধা নিবা, প্রযুক্তির ভালো দিকটা তুমি ব্যবহার করছো না খারাপ দিকটা তুমি ব্যবহার করছো, সেটি আমাদের দেখার বিষয়। এই জায়গাতেই আমরা বলছি যে প্রযুক্তির ক্ষেত্রে আমাদের অনেক বেশি নৈতিক হওয়া দরকার, অর্থাৎ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা থাকা অত্যন্ত জরুরি। যেই জায়গাতে আমরা বলছি যে নৈতিকতা হলো মোরাল কোড, যেখানে বেশ কিছু নিয়ম কানুন থাকে যা স্বাভাবিকভাবে সকলের আচরণ দ্বারা স্বীকৃত, অর্থাৎ ভুল না সঠিক এই বোধকে জাগ্রত করা এবং নীতিবোধকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া নৈতিকতার মূল লক্ষ্য। অর্থাৎ নীতিবোধ যেটি করা যাবে কি করা যাবে না, এই বোধটা ছড়িয়ে দেওয়াকেই আমরা বলছি নৈতিকতা। নৈতিকতা হলো মানুষের আচার ব্যবহারের সেই মূলনীতি যার উপর ভিত্তি করে মানুষ একটি কাজের ভালো বা মন্দ দিক বিচার বিশ্লেষণ করতে সক্ষম হয় বা পারে। অর্থাৎ নৈতিকতার সাথে সম্পর্কিত উল্লেখযোগ্য কয়েকটি বিষয়: প্রাইভেসি, তোমরা বুঝতে পারছো, তথ্যকে এমন ভাবে ব্যবহার করা যা অন্যের ব্যক্তিগত গোপনীয়তা কোনোভাবেই ভঙ্গ না করে। ব্যবহারের ক্ষেত্রে আমরা বলছি যে তথ্য ব্যবস্থার কিছু ব্যবহার প্রাইভেসি লঙ্ঘন অনেক ক্ষেত্রে আমরা জানি যে করে থাকে, গোপনে কাজটি করে থাকে তারা, নেটওয়ার্কের যে সিস্টেমের নীতি বিবর্জিত ব্যবহার বলে বিবেচিত হয়। এরপরে আমরা বলছি অ্যাক্সেস, স্টোরেজ এবং সঠিকতা। অ্যাক্সেস, স্টোরেজ এবং সঠিকতা। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট 1992 সালে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য অর্থাৎ তথ্য প্রযুক্তির যে ব্যবহার সেখানের নৈতিকতার উপর 10টি বিষয় তারা দিক নির্দেশনা দিয়েছে। সেই 10টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ কম্পিউটার ব্যবহার করে কারো ক্ষতি করা যাবে না, কারো কাজে হস্তক্ষেপ করা যাবে না, কারো কোনো ফাইলে গোপনে প্রবেশ করা যাবে না এবং ফাইলের কোনো বিষয় নাক গলানো যাবে না, অন্যের তথ্য চুরি করা যাবে না, অথবা মিথ্যা তথ্য দিয়ে কম্পিউটার ব্যবহার করা যাবে না। এরপরে আরো কয়েকটি রয়েছে, তোমরা জানো যে লাইসেন্সবিহীন সফটওয়্যার যেটি, সেটিও ব্যবহার করার ক্ষেত্রে নিষেধ আছে। অর্থাৎ আমরা জানি যে অনেক দেশেই লাইসেন্সবিহীন সফটওয়্যার ব্যবহৃত হয়ে থাকে, যাই হোক সেটিও অন্যায়ের মধ্যে পড়ে। এরপরে আরো বেশ কয়েকটি বিষয় রয়েছে যেখানে দিক নির্দেশনার বিষয় রয়েছে। এরপরে আমরা যদি দেখি যে সাইবার অপরাধগুলো আসলে কেমন হয়ে থাকে, ইন্টারনেটকে কেন্দ্র করে যে ধরনের অপরাধ সংগঠিত হয় তাকে আমরা বলছি সাইবার অপরাধ। তো সেই সাইবার অপরাধ আসলে কেমন বা কি কি বিষয় হতে পারে আমরা একটু দেখব। এখানে আমরা প্রথমেই আলোচনা করব হচ্ছে ভাইরাস, এক ধরনের অজানা ক্ষতিকর প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, বংশবৃদ্ধি করে এবং কম্পিউটারে রক্ষিত অন্যান্য সকল প্রোগ্রামই ধ্বংস করে দেয়। ফ্রেড কোহেন কম্পিউটারের এই ক্ষতিকর প্রোগ্রামের নাম রাখেন ভাইরাস, যেটাকে আমরা বলছি ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, অর্থাৎ অন্যের জিনিস নষ্ট করার গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। যাই হোক, তোমরা জানো যে অনেক ধরনের ভাইরাস মানুষের কম্পিউটারে ক্ষতি সাধন করে থাকে বা প্রোগ্রামিং এর ক্ষতি সাধন করে থাকে। এরপরে আমরা দেখব স্প্যামিং, অর্থাৎ ইমেলে অপ্রয়োজনীয় মেসেজগুলো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, মানুষের মধ্যে যে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, অপ্রয়োজনীয় মেসেজ যে আমাদের আসে সেগুলোকে আমরা বলছি, বা ইমেল যে আমাদেরকে আসে অপ্রয়োজনীয়, সেটিকে আমরা বলছি স্প্যামিং। এরপরে আমরা বলছি হ্যাকিং, প্রোগ্রাম রচনা বা প্রয়োগের মাধ্যমে অনুমতি ব্যতীত কম্পিউটারের প্রবেশের নেটওয়ার্কে প্রবেশ করে অন্যের কম্পিউটার ব্যবহার করা বা পুরো কম্পিউটার সিস্টেমকে ফাঁকি দিয়ে কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতি করাকে আমরা বলছি হ্যাকিং।
এখন আমরা দেখব হচ্ছে সাইবার আক্রমণ। কোনো ব্যক্তি বা গ্রুপের অনুমতি ছাড়া তাদের সমগ্র গতিবিধি ট্র্যাক করা, অর্থাৎ কারো অনুমতি ছাড়া তার গতিবিধি ট্র্যাক করা, তাদের ফাইল, প্রোগ্রাম কিংবা হার্ডওয়্যারের ক্ষতি সাধন করা, এটিকে আমরা বলছি সাইবার আক্রমণ। আরো এই রকমের অনেক অপরাধ আছে, তোমরা জানো। সাইবার শুধু আক্রমণই না, সাইবার চুরি। তোমরা জানো যে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি হয়েছিল, সেটাও আমরা জানি, যেটিকে আমরা বলছি সাইবার চুরি। এরপর সফটওয়্যার পাইরেসি, আমি তোমাদেরকে বলেছি যে সফটওয়্যার অন্যভাবে ব্যবহার করা, লাইসেন্সবিহীন প্রক্রিয়ায় ব্যবহার করা। সাইবার সন্ত্রাস, তোমরা জানো বিভিন্ন দেশে প্রযুক্তির মাধ্যমে এই সন্ত্রাস ঘটানো হচ্ছে, যেটিকে আমরা বলছি সাইবার সন্ত্রাস। এরপরে ফিশিং বা বিশিং রয়েছে, অর্থাৎ মানুষের আস্থা অর্জন করে তার ক্ষতি সাধন প্রযুক্তির মাধ্যমে, সেটিকে আমরা বলছি ফিশিং। এরপরে লাস্ট যেটি, সেটিকে আমরা বলছি প্লেজারিজম, অর্থাৎ অন্যের লেখা, অন্যের গবেষণা নিজের নামে কোনো রকমের সংশোধন করে চালানোর যে প্রক্রিয়া, সেটিকে আমরা বলছি প্লেজারিজম। তোমরা জানো অনেকেই এভাবে গবেষণা কর্ম সম্পাদন করছে অন্যের তথ্য চুরি করে, অর্থাৎ তাকে না জানিয়ে তার তথ্য নিয়ে অথবা তার তথ্য নিজের মতো করে নিজের নামে চালিয়ে তারা এই কাজটি করছে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেটি তারা করতে সক্ষম হচ্ছে আসলে। আর এই কাজগুলোকে আমরা বলছি অপরাধ। আমরা আসলে দেখব তথ্য প্রযুক্তির প্রভাব। তোমরা আমার এই ইমেজটি দেখে বুঝতে পারছো যে তথ্য প্রযুক্তি এখন সকল ক্ষেত্রে কিভাবে প্রভাব রাখছে। এখানে দেখো ব্যাংকিং, ইন্টারনেট, ইমেল, অনলাইন লার্নিং, ভিডিও কলস, সোশ্যাল নেটওয়ার্কিং, শপিং, অনলাইন শপিং, অনেক বিষয়ের উপর, গেমস, তারা কিভাবে প্রভাব ফেলছে। অর্থাৎ আইসিটি এখন সকল ক্ষেত্রে যে প্রভাব ফেলছে, আমি সেটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সমাজ জীবনের তথ্য প্রযুক্তির যে প্রভাব, সেই প্রভাবটি দুইটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে ইতিবাচক প্রভাব, আরেকটি হচ্ছে নেতিবাচক প্রভাব। ইতিবাচক প্রভাবের মধ্যে তোমরা জানো যে উন্নত যোগাযোগ ব্যবস্থা, অর্থের অপচয় কমানো, দক্ষতা বৃদ্ধি, তথ্যের প্রাচুর্যতা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে, অর্থাৎ বাস্তব জীবনের সকল ক্ষেত্রে আমরা বলতে পারি তথ্য প্রযুক্তি মানুষকে, সমাজকে প্রভাবিত করে যাচ্ছে। এর নেতিবাচক দিকগুলো যদি আমরা দেখি, যে অপরাধ প্রবণতা সেটিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে পর্যায়ক্রমে। মানুষের যে নৈতিক অবক্ষয়, সেটিও আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে আমাদের বর্তমান সময়ের টিনএজের মধ্যে বা বেশিরভাগ মানুষের মধ্যে নৈতিক অবক্ষয় এবং আইসিটির মাধ্যমে যে অবক্ষয় প্রকাশ পাচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। তথ্যের গোপনীয়তা হ্রাস, তাছাড়া তোমরা জানো যে অনেক বিষয় যেটা অবৈধ, অন্যায় এবং প্রযুক্তি ব্যবহার করে প্রচার করা হচ্ছে, অন্যের ক্ষতি সাধন করা হচ্ছে, এগুলোকে আমরা বলছি নেতিবাচক প্রভাব। এখানে ছোট্ট একটি ভিডিও আছে, আমরা দেখে নিব যে কিভাবে এটি প্রভাব বিস্তার করছে মানব জীবনের উন্নয়নের ক্ষেত্রে। আমরা এর পরের আলোচনায় চলে যাই। দেখো তথ্য প্রযুক্তি ও অর্থনৈতিক উন্নয়ন। তোমরা দেখতে পাচ্ছ যে তথ্য প্রযুক্তির সাথে অর্থনৈতিক উন্নয়নের যে একটা সম্পৃক্ততা রয়েছে, অর্থাৎ কর্মসংস্থান বৃদ্ধি করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, সকল ক্ষেত্রে আমরা এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক ক্ষেত্রে আমাদের দেখাচ্ছি যে ই গভর্নেন্স, ই কমার্স, ই কৃষি, ই পুলিশিং, ই হেলথ, ই লার্নিং। তোমরা জানো যে আমরা এখন অনলাইনে ক্লাস নিচ্ছি, এটিও আসলে চলে আসছে আমাদের অনলাইন সুবিধার মধ্যে। এখানে ছোট্ট একটি ভিডিও আছে, আমরা দেখে নিই। Bangladesh, born out of a devastating war, its economy was shattered. 45 years later, the country has been transformed into a model of human and economic development.
Its success is rooted in a resilient population, strong partnerships between the government, NGOs, and the private sector, homegrown development solutions, and sound macroeconomic policies. It holds lessons for other emerging economies. Low-cost solutions to major public health threats and a vaccination program for all children have delivered dramatically improved health outcomes. Female health workers employed by the government have taken family planning solutions door to door, leading to rapidly reduced fertility. There has been significant progress in education. Today, nearly all children are enrolled in primary education, thanks to a massive increase in schools and cash stipends for poor families. Girls especially have benefited. Female primary and secondary school enrollment rates are now among the highest in South Asia. Beyond the expansion of girls' education, women's participation in the labor force has helped reduce poverty. NGOs have played a vital role in mobilizing microcredit and creating self-employment opportunities for women. Bangladesh's garment industry is the largest employer of women outside of agriculture, creating millions of jobs in the growing economy. Other Bangladeshis have found work abroad. In the past 15 years, remittances from migrant labor have become a major source of foreign exchange earnings. Growth has also been driven by infrastructure improvements, rural electrification, and a vast network of roads connecting farmers with urban markets. Farmers have been quick to embrace modern technology, ushering in a green revolution, including the use of high-yield seeds. Supported by government policies, farmers have helped Bangladesh become self-sufficient in rice production. As impressive as these achievements are, they continue to be threatened by natural disasters and climate change. But since the devastating cyclone of 1970, hundreds of shelters have been built in coastal areas. The government has developed a community-based early warning system and provides a host of safety nets targeted to the poor. Bangladesh is now among a small group of countries that have combined rapid growth with reduced inequality. Over the past decade, Bangladesh's economy has grown an average 6.2% each year, well above global rates. In the last 30 years, the number of Bangladeshis living in extreme poverty has fallen by nearly half. In 2014, Bangladesh crossed the threshold to become a low middle-income country. By ensuring macroeconomic stability, improving infrastructure, and creating more and better jobs, Bangladesh hopes to reach middle-income status by its 50th birthday. এখন আমরা আসলে যে আলোচনা তোমাদের সাথে করলাম, লাস্ট অর্থাৎ শেষের অংশে আমরা চলে এসেছি, যে এখন মূল্যায়নের বিষয়, যে আজকে আমরা আসলে কি কি আলোচনা করলাম বা আজকের পড়া থেকে তোমরা কি শিখতে পারলে। আজকে আমাদের তিনটি বিষয় আলোচ্য সূচিতে ছিল। ন্যানো টেকনোলজি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রযুক্তির মাধ্যমে ক্ষুদ্র পরিসরের যে ডিভাইস তৈরি করা হচ্ছে সেটিকে আমরা বলছি ন্যানো টেকনোলজি। এরপরে আমরা বলেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি এবং তার ব্যবহার দেখেছি। এরপরে আমরা যদি জিজ্ঞেস করি যে আসলে আইসিটি ব্যবহারের মাধ্যমে কি কি অপরাধ হচ্ছে এবং এর সাথে নৈতিকতার কেমন সম্পর্ক। আশা করি তোমরা আজকের ক্লাস সবাই বুঝতে সক্ষম হয়েছো এবং সবাইকে ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। যাবার আগে বলি, মাদক সেবন থেকে দূরে থাকি। নিজের ভবিষ্যৎ ভালো করতে চাইলে আমাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে, মাদক সেবন থেকে বেঁচে থাকতে হবে। মাদক থেকে দূরে থাকবো এই প্রত্যাশায় আমরা আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।